আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছিল। ফোনটা করেছিলেন এদেশের একজন খুবই প্রবীণ সাংবাদিক। উনি একসময় ইত্তেফাকে চাকরি করতেন। ওনার বয়স এখন প্রায় 88। ওনার নামটা বললাম না, কারণ আমি ওনার কাছ থেকে অনুমতি নেইনি নামটা বলার, এই জন্যই বললাম না। তো উনি আমাকে ফোন করে যে জিনিসটা জানতে চাইলেন যে তুফাইল আহমেদ কি মারা গেছেন। তো আমি বললাম কি না, আমি যতটুকু জানি যে উনি তো এখনও মারা গেছেন বলে ডিক্লেয়ার্ড না, ঘোষিত হননি। উনি বললেন যে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে একজন লোক বলছে কেঁদে কেঁদে যে তুফাইল আহমেদ মারা গেছেন এবং ওনার লাশ দেওয়া হচ্ছে না, এবং মানে কেন দেওয়া হচ্ছে না, সরকার কি ভয় পাচ্ছে কি না, ওনার জানা যায় কত লোক হতে পারে, এই সমস্ত নানা ধরনের কথা, চিকিৎসার কেউ খরচ বহন করান, এই ধরনের নানা ধরনের মানে আবেগপূর্ণ কথাবার্তা বলেছেন। তো এই জন্য আপনাকে আমি ফোন করলাম, এবং সেই সঙ্গে উনি এটাও জানালেন, উনি অনেক দিনের পুরনো সাংবাদিক। তো উনি একসময় ইত্তেফাকে চাকরি করতেন, এবং ইত্তেফাকে থাকাকালীন উনি দেখেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে মানিক মিয়ার সম্পর্ক, এটা উনি নিজের স্বচক্ষে দেখেছেন। এবং উনি এটাও বললেন যে বঙ্গবন্ধু নাকি নিজে বলেছেন যে তার দুটো হাত, একটা ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ এবং বাম হাত হলো তুফাইল আহমেদ। মানে তুফাইল আহমেদকে উনি এতটাই গুরুত্ব দিতেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের যে গণ অভ্যুত্থান, সেখানেও তুফাইল আহমেদের ভূমিকার কথা কিন্তু আমরা সবাই জানি। মধ্যে কথা যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জনাব তুফাইল আহমেদ। সেই তুফাইল আহমেদ কি মারা গেছেন কি না, এটা নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল। যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না, খুব বেশি একটা আলোচনাও হচ্ছে না, মেইন স্ট্রিমের যারা পত্রিকাগুলো আছে তারাও এটা নিয়ে কোনো নিউজ করছেন না। তো এটা নিয়ে আমি নিজেও একটু কনফিউজ ছিলাম, এবং আমাদের ওই সাংবাদিক ভাইয়ের কথা শুনে আমি নিজে আরও একটু কনফিউজ হলাম। তবে আজকে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সে আলোচনায় আসছি। আমরা কিন্তু দেখি এখানে যে নানা ধরনের লোক, কে অসুস্থ হলো, কে পুলিশের হাতে মার খেলো, কে কোথায় যে মানে আপনার আহত হলো, তারপরে কাকে সিঙ্গাপুর পাঠানো হলো, কাকে সিঙ্গাপুর পাঠানো দরকার, কাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এখনই রাষ্ট্রীয় খরচে পাঠানো দরকার, এই ধরনের বহু ধরনের নিউজকে অন্তত আমরা বড় বড় পত্রিকায়, মেইন স্ট্রিমে যে বড় পত্রিকা যেগুলো নিজেদেরকে মানে মনে করেন যে সাংবাদিকতার আদর্শ হিসাবে প্রচার করতে পছন্দ করেন, সেই ধরনের পত্রিকা পর্যন্ত নিয়মিত নিউজ হয়। এবং ওখান থেকে তারা যখন ফেরত আসেন তখন তার বড় বড় ছবি দিয়ে নিউজ হয়। কিন্তু তাদের সকলের দৃষ্টি থেকে তুফাইল আহমেদ এতই অচ্ছুত একজন ব্যক্তি যে তার নিউজ কাউকে দিতে হবে না। যদি দেওয়াও হয় তাহলে সে সাতের পাতায় অথবা মফস্বল পাতার নিচে সিঙ্গেল কলামে নিউজ থাকতে হবে। তুফাইল আহমেদের গুরুত্ব কি তাদের কাছে ফুরিয়ে গেল, নাকি তারা তুফাইল আহমেদের নিউজ করতে মবের ভয়ে আক্রান্ত হচ্ছেন? তুফাইল আহমেদ সম্বন্ধে বলতে গেলে কি মবের ভয় আপনাকে আক্রান্ত করে? তুফাইল আহমেদ কি এমন কিছু করেছেন যার জন্য ওনার কথা বলা যাবে না? একটা মানুষের জীবনের কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ? আজকে যে ভালো কাজ করছে, সে যে গতকালকে খারাপ কাজ করেছিল সেটা গুরুত্বপূর্ণ, নাকি গতকাল যে ভালো কাজ করেছিল তার কোনো একটা কাজ দিয়ে কেউ কেউ অভিযোগ করছে সেটাই গুরুত্বপূর্ণ? এই আলোচনাটা কিন্তু আসলেই ইম্পর্টেন্ট। তুফাইল আহমেদ কোথায় আছেন? তুফাইল আহমেদ কি বেঁচে আছেন? তুফাইল আহমেদ কি মরে গেছেন? খবরটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? সে আলোচনা আমি তুফাইল আহমেদের খবরটা শেষে দেবো, তার আগে আমি বলছি এই আলোচনাটা হচ্ছে কেন। আলোচনাটা হচ্ছে এই কারণে, এর আগে গত কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি মারা গেছেন। ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন, সেটাও কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি। ওনার মৃত্যুটা হয়েছে, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাথায় রাখবেন। নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা। এখন আমাদের দেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে এখন যে মুক্তিযোদ্ধা এই কথাটা বলতেও লোকে ভয় পায়, যে আমি যে মুক্তিযোদ্ধা ছিলাম তাহলে কি আমি অপরাধ করেছি? যিনি আলবদর ছিলেন তিনি বুক ফুলিয়ে বলেন আমি আলবদর ছিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু যিনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ভয় পান। যিনি রাজাকার ছিলেন উনি বুক ফুলিয়ে বলেন আমি রাজাকার ছিলাম। কিন্তু যিনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন উনি বলতে ভয় পান আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম।